যে দাদা তুমি তো এখানে তিনবার এখানে লড়াই করেছিলে, তো এবারে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখছো বিষয়টা? সবার সবকিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে। আমার মনে হয় তৃণমূল সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তাই ওদের এবার হারা উচিত। যখন আমরা জিতেছি তখন আমরা সব জায়গায় জিতেছি, যখন হেরেছি সব জায়গায় হেরেছি। তৃণমূলে যদি হারার দিন আসে তাহলে জাভেদ খানও হারবে, মমতা ব্যানার্জিও হারবে, মমতা ব্যানার্জি ভাইপোও হাসবে, ও 14 গোষ্ঠী হারবে। দাদা একটা কথা, যে এটা আমি বলছি না, অনেক শাসক দলের প্রতিনিধি জাভেদ খানই বলছে যে তিনবার হ্যাট্রিক করেছে তোমাকে হারিয়ে। তো এই কথাগুলো 3বার হেরেছি, এটা সত্যি কথা। আবার জাভেদ খানের বাড়ি 7বার হেরেছে পশ্চিমবাংলায়। হ্যাঁ, তো হয়েছে, তো কী করা যাবে? এখনও পর্যন্ত যে খেলার হিসেবে বলি তাহলে এখনও খেলা স্কোর 7-3, এখন ওরা 4 গোলে পিছিয়ে আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে দাদা তুমি এই যে ইস্যুগুলো নিয়ে আজকে যাচ্ছ, দিদির সাথে প্রচারে বেরিয়েছো, তো কীভাবে দেখছো বিষয়টা যদি একটু বলো? আমি যেরকম বললাম যে এখানে কসবাতে কেন গোটা পশ্চিমবাংলাতেই বামপন্থীদের ফলাফল খারাপ হয়েছিল গত কতগুলো ভোটে, কিন্তু আমরা এবার ভালো ফলাফল করার জন্য লড়ছি। কারণ এটা ঘটনা যে পশ্চিমবাংলায় বামপন্থীরা চলে যাওয়ার পরে, বাংলা হেরে যাওয়ার পরে বাংলা সাধারণ মানুষের ভালো হয়নি। একমাত্র যারা তৃণমূল কংগ্রেসের দল করে, তৃণমূল কংগ্রেসের পাইয়ে দেওয়া কিছু মানে বেআইনি সুযোগ সুবিধার ওপর যাদের ঘর সংসার চলে, তাদেরকে বাদ দিয়ে বাংলার সাধারণ ছেলেমেয়েদের জন্য ব্যাপারটা অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি। একটা সৎ তৃণমূল পরিবারের ছেলেমেয়েকেও এখন ব্যাঙ্গালোরে পুনায় গিয়ে কাজ করতে হয়। আগে লোকে হয়তো মানে ইঞ্জিনিয়ার হয়ে ব্যাঙ্গালোরে কাজ করতে যেত, এখন মাটি কাটার কাজ করার জন্য অন্য রাজ্যে চলে যেতে হয়, এখন রাজমিস্ত্রির কাজ করার জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। সুতরাং সব মিলিয়ে বাংলার জন্য ভালো হয়নি। এখন যদি এই অবস্থাটাকে পাল্টাতে হয়, এই সরকারের আমলে পশ্চিমবাংলা আমরা তো হেরে গেছি। এক কথায় বলে দেওয়া যায়, জাভেদ খান বলতেই পারেন ঠিক উনি 3বার জিতেছেন, বলবেন নাই বা কেন? 3বার কেন, 4বার জিতেছেন, 2006-এও জিতেছেন, বলবেন নাই বা কেন? কিন্তু এই কথাটা, এই তথ্যের পাশাপাশি আবার এই ফিগারটাও তো রয়েছে যে গত 15 বছরে পশ্চিমবাংলায় 8,500 সরকারি স্কুল বন্ধ হয়েছে আর 22,000 নতুন মদের দোকান হয়েছে। এই সরকার 8,500 স্কুলকে বন্ধ করে 22,000 নতুন মদের দোকানকে লাইসেন্স দিয়েছে। এই হিসাবটা কে বলবে? এই তথ্যটা কে বলবে? ও 3-0 বলে যেতে পারে, কিন্তু 3-0 আড়ালে এই সংখ্যাগুলো চাপা পড়ে যাচ্ছে, এই তথ্যগুলো চাপা। আজকে একটা উড়িষ্যায়, পাশের রাজ্য উড়িষ্যা, এমনকি ছত্তিশগড়ের মতো রাজ্য, ঝাড়খণ্ডের মতো রাজ্যে দিনমজুরি পাওয়া যায় 500-550 টাকা। কেরালায় যেখানে আমাদের সরকার 750-800 টাকা দিনমজুরি, সেখানে পশ্চিমবাংলায় 200 টাকা। এই 200 টাকার মধ্যে আবার তৃণমূল কংগ্রেসকে 50-60 টাকা দিতে হয়, তারপরে জব কার্ড হয়, তার 100 দিনের কাজ হয়। সুতরাং এই সংখ্যাগুলো কে বলবে? ওরা যতই 3বার জেতার সংখ্যা প্রচার করুক, ওই তার তলায় কিন্তু এই অন্ধকার সংখ্যাগুলোও রয়েছে, এবং এইগুলো মানুষের জীবনের অনেক বাস্তব সংখ্যা। শতদ্র, যদি একটা কথা জিজ্ঞেস করবো, যদি তোমারও খারাপ লাগে, কিন্তু 3বার তুমি এখানে দাঁড়িয়ে এবারে 4র্থবার মানে তোমাকে দাঁড় করায়নি, যেহেতু তুমি যে এটা অ্যাচিভ করতে পারোনি বলে, সেটা কিভাবে দেখছো তাহলে? যদি দেখা যেত যে আমি ভোটে প্রার্থী না হয়ে ওই তৃণমূলের নেতাদের মতো পার্টি অফিস ভাঙচুর করছি, শান্তনু সেন মনে আছে এমপি না হয়ে যখন ক্যান্ডিডেট হলো না, প্রেস আপনাদের মতো মিডিয়াকে ডেকে বলেছিলেন হয়তো কষ্ট পেয়েছি, হয়তো রাত্রিরে বিছানা ভিজিয়ে ফেলেছি। হ্যাঁ, উনি চোখের জলে না কিসের জলে বিছানা ভিজিয়েছিলেন জানি না, কিন্তু প্রেস কনফারেন্স করে বলছিলেন হয়তো বিছানা ভিজিয়ে ফেলেছি। আমি এখন তো দেখলাম রাজগঞ্জের যে তৃণমূলের প্রার্থী পার্টি অফিসে ডেকে ঘোষণা করছে যে নাকি কত টাকা, 20 লাখ টাকা না কত টাকা দিতে পারিনি আইপ্যাককে, সেই কারণে আমি প্রার্থী হইনি। হ্যাঁ, যদি সেই সমস্ত বলতাম তাহলে বুঝতেন যে আমাদের খুব একটা অ্যাচিভমেন্টের সমস্যা। কিন্তু যারা কমিউনিস্ট পার্টি করে তারা ভোটে প্রার্থী হওয়াটাকে, এমএলএ হওয়াটাকে, এমপি হওয়াটাকে অ্যাচিভমেন্ট হিসেবে দেখে না। আবার আমাদের কাছে পরাজয় তখন হয় যখন আমরা লোভের কাছে হেরে যাই, যখন আমরা ভয়ের কাছে হেরে যাই। এই জাভেদ খান মমতা ব্যানার্জির মাথা ফাটাতে গেছিল 96 সালে, প্রার্থী হয়নি বলে। হ্যাঁ, যদি প্রার্থী না হয় লোকের মাথা ফাটাতে যেতাম নিজের দলে, তাহলে বুঝতেন যে ওটা পরাজয় আমাদের কাছে। আপনাদের কাছে, কর্পোরেট মিডিয়ার কাছে জয় পরাজয়ের যা সংজ্ঞা, কমিউনিস্ট পার্টির কাছে সেটা জয় পরাজয়ের সংজ্ঞা। কোথাও ক্ষোভ আছে মনে, কোথাও কার? প্রচন্ড ক্ষোভ আছে। আপনি ক্যামেরা বন্ধ করুন, আপনার কাঁধে মাথা রেখে কাঁদবো, ভীষণ ক্ষোভ আছে। দাদা আরেকটা লাস্ট প্রশ্ন, এই যে মানে ওরা বলছে যে লোক নেই তোমাদের কাছে, এবং ওদের যেখানে হাজার মানুষ আসছে দলে দলে, সেই জায়গাটাকে তুমি কি বলবে? আচ্ছা দেখুন, তৃণমূল একটা দল, সে বলবে আমার সঙ্গে লোক আছে, আমি ভোটে জিতবে, এগুলো তো স্বাভাবিক কথা। এগুলোকে নিয়ে আপনি প্রশ্ন করছেন কেন? মানে ওটা কি কোনো অস্বাভাবিক? আমি জানি না কতদিন সাংবাদিকতা করছেন, যে কদিন সাংবাদিকতা করছেন এরকম কোনো দলকে দেখেছেন যে বলছে যে আমার কাছে কোনো লোক নেই, আমি এবার ভোটে জিতবো না? সুতরাং আপনি তখন এক্সেপশনাল কথা জিজ্ঞেস করছেন না, আপনি তখন স্বাভাবিক কথা, যে কোনো রাজনৈতিক দল যেটা বলে সেটাই তৃণমূল বলছে, আপনি সে কথাগুলোই জিজ্ঞেস করছেন। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে বলে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে বলছি না, আপনার একজন বাংলার মানুষ হিসেবে আপনার কাছে কি পশ্চিমবাংলার বিধানসভার লড়াইটা কে কত ভালো ওয়ান লাইনার দিতে পারলো তার লড়াই, নাকি কে কটা স্কুল করতে পারলো, হাসপাতাল করতে পারলো, রাস্তাঘাট করতে পারলো তার লড়াই? আপনি সাংবাদিকতা করছেন কেন? আপনার ইউটিউব চ্যানেলে কতগুলো ভিউয়ের জন্য?
নাকি যাতে সত্যি সত্যি বাংলার মানুষের ভাত কাপড়ের লড়াইয়ের সুবিধা হয়, যাতে মানুষের জীবনটা আর একটু ভালো হয় তার জন্য। আপনি যদি কতগুলো ইউটিউব ভিউয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ঠিক আছে, আপনি যেভাবে ভোটকে দেখছেন সেভাবে ভোটকে দেখা উচিত। কিন্তু আপনি যদি নিজেকে সাংবাদিক বলে মনে করেন তাহলে আপনার কাছে আমি আবেদন করব যে এই কুটকাচালির ঊর্ধ্বে উঠে মানুষের যে খেতে পাওয়া না পাওয়া, কাজ পাওয়া না পাওয়া, এতগুলো বাচ্চা ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে ইটভাটায় কাজ করতে হচ্ছে, হ্যাঁ, চা বাগানের এতগুলো মেয়েকে স্কুল ছেড়ে দিয়ে তাদেরকে দেহ ব্যবসায় নামতে হচ্ছে। কয়েক বছর আগে এই সময় কাগজে একটা খবর বেরিয়েছিল, সন্ধ্যের পরে লিপস্টিক পরে রাস্তায় মোড়ে দাঁড়াচ্ছে চা বাগানের মেয়েরা। এবার আপনি আবার ঠিক করুন যে আপনি সাংবাদিক না কন্টেন্ট ক্রিয়েটার। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে জাভেদ খান এই বলেছে, মমতা ব্যানার্জি ওই বলেছে, দিলীপ ঘোষ এই বলেছে, এগুলো খুব মুখরোচক ব্যাপার। কিন্তু আপনি যদি নিজেকে সাংবাদিক মনে করেন তাহলে চোখে আমাকে জিজ্ঞেস করছেন না আমার আফসোস আছে কি না? আপনার আফসোস হয় না যখন শোনেন যে চা বাগানের একটা মেয়েকে স্কুল ছেড়ে দিয়ে দেহ ব্যবসায় নামতে হয়েছে? আপনার আফসোস হয় না যখন শোনেন যে একটা বাচ্চা ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে ইটভাটায় গিয়ে কাজ করতে হচ্ছে? আপনার কাছে কি এটা কি এই রাজনৈতিক লড়াইটা কি একটা কন্টেন্ট তৈরির একটা প্রতীক? আপনার 2 পয়সা ইনকাম হবে হয়তো এই কন্টেন্ট বানিয়ে, কিন্তু তাতে পশ্চিমবাংলার আপনার সন্তান, আপনার সন্তানের বন্ধুবান্ধব, তার সমবয়সী ছেলেমেয়েদের জন্য কোন পশ্চিমবাংলা তৈরি হচ্ছে? সুতরাং আপনাদের কাছে আবেদন করছি, রাজনৈতিক লড়াইটাকে নিয়ে ছ্যাবলামি মারবেন না। রাজনৈতিক লড়াইটা শুনুন, আমি যদি ঠিক করি পাল্টা ওয়ানলাইনার দেবো, জাভেদ খানের 14 পুরুষেরকে 14টা জন্ম নিতে হবে আমার সামনে দাঁড়াতে, সেইটা কথা না। আমাদের কাছে এই সমস্ত এটা না কোনো চটুল ওয়ানলাইনারের প্রতিযোগিতা নয়। আমাদের কাছে এটা সত্যি সত্যি এটা হচ্ছে ভাত কাপড়ের লড়াইয়ের প্রতিযোগিতা। ওই সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে 10টা সিন্ডিকেটের ছেলেকে নিয়ে বাইক মিছিল করতে সবাই পারে তেমন, কিন্তু যে ছেলেটা ইটভাটায় গিয়ে ইট ভাঙছে তার হাত থেকে ইট ভাঙার হাতুড়িটাকে নামিয়ে রাখে, হাতে একটা বই তুলে দিয়ে ধক লাগে। উনি 20 বছর সময় পেয়েছেন। যেরকম 4 বার বিধানসভা ভোটে জিতেছেন এটা সত্যি, তেমন আবার 20 বছর এমএলএ থেকে একটা স্কুল বানাননি কসবা, এটাও সত্যি। যদি দাঁড়িয়ে বলতেন যে আমি এতগুলো স্কুল বানিয়েছি, এতগুলো কলেজ বানিয়েছি, এতগুলো হাসপাতাল বানিয়েছি, অতএব আমাকে ভোট দিন, তাহলে অন্ততপক্ষে বলতাম যে শত্রু হিসেবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকে সম্মান করি। কিন্তু কেউ যদি বলে আমার সঙ্গে এতগুলো সিন্ডিকেটের ছেলে বাইক মিছিল করে তাই আমাকে ভোট দিন, আমার সঙ্গে লোক আছে, তাহলে সে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, সেটা ছ্যাঁচড়। সুতরাং ছ্যাঁচড়দের সঙ্গে ছ্যাঁচড়দের মতো করে লড়াই করতে হয়।